তো আমরা আমাদের স্পিকিং মডিউলটা আজকে একদম ফার্স্ট থেকে স্টার্ট করব। আমরা দেখব আমাদের টেস্টের ফরম্যাটটা কি, আমাদের ইন্টারভিউ ইন্টারভিউয়ের প্যাটার্নটা কিভাবে হয়, আমার কি কি কোয়েশ্চেন আসে, কিভাবে আসে, আমার অ্যান্সার কিভাবে করা উচিত, ইন্টারভিউয়ারের সাথে আমার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। এই সব কিছু জিনিস আমরা ইনশাল্লাহ আজকে একটু দেখে নিব। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের স্পিকিং এর মাস্টার ক্লাস। টোটাল স্পিকিং মডিউলের সবকিছু নিয়ে আমরা আজকে ডিসকাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তা আশা করি আমার সামনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার স্পিকিংটা সুন্দর করে লেখা আছে আমার লেকচারের ফার্স্টে, যে আইএলস স্পিকিং ইন্ট্রোডাকশন। সবার আগে প্রথম যে ব্যাপারটা, আমি যে স্পিকিং টেস্টটা দিব, কতক্ষণ ধরে আমার পরীক্ষা হবে। আইএলস এর যে স্পিকিং টেস্ট, এই পরীক্ষার ডিউরেশন কতক্ষণ সবাই দেখতে পাচ্ছি। আমাদের টোটাল স্পিকিং টেস্টটা আপ টু 15 মিনিটস পর্যন্ত হয়। কখন একটু কমও হতে পারে, 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট, বাট আপ টু 15 মিনিটস, 15 মিনিট পর্যন্ত আমার স্পিকিং টেস্টটা হয়। বাংলাদেশের যে হিস্ট্রি সেটা বলে যে আমাদের 15 মিনিটসের কম হয় না, ইউজুয়ালি আমাদের 15 মিনিটস সময়ই লাগে। এটা খুব রেয়ার যে কাউকে 12-13 মিনিটে শেষ করে দিচ্ছে, যদি না সে কোনো অ্যান্সার করতে না পারে। অনেকে থাকে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেয় না, কোয়েশ্চেন যাই করতেছে এই বান্দা জীবনে অ্যান্সার দিবে না, চুপ করে আছে, অ্যান্সার দিতে পারতেছে না, অথবা অ্যান্সার দিচ্ছে বাট প্রত্যেকটা অ্যান্সার 1 মিনিট, মানে 1 মিনিটের জায়গায় সে 10 সেকেন্ড 20 সেকেন্ড কথা বলে, এক লাইন দুই লাইন কথা বলে তারপর চুপ করে আছে। তো এক্সামিনার তো বুঝে যে এই বান্দার অ্যান্সার দিতে পারবে না, তখন পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাট ফর এ নর্মাল টেস্ট, দ্য টেস্ট ক্যান লাস্ট আপ টু 15 মিনিটস। আচ্ছা, আমার এই স্পিকিং টেস্টের মেইন কাজটা কি? আপনাকে কিছু কোয়েশ্চেন করবে, এই কোয়েশ্চেনগুলো আপনি শুনবেন, কোয়েশ্চেন আপনার কাছে কি চাইছে সেটা বুঝবেন, সেটা আপনি প্রপারলি অ্যান্সার করবেন। একটা কোয়েশ্চেন শুনবো, বুঝবো, সেটা ভালোভাবে অ্যান্সার করব, এটাই হচ্ছে আমার মেইন কাজ। তাহলে আমার কাজটা কি? লিসেন টু আ কোয়েশ্চেন, আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কোয়েশ্চেন ওয়ান্টস, কোয়েশ্চেন আপনার কাছে কি চায়, অ্যান্সার প্রপারলি। একটা কোয়েশ্চেন শুনেন, কোয়েশ্চেনটা ভালো করে বুঝেন যে কোয়েশ্চেনটা আপনার কাছে কি জানতে চায়, সেটা প্রপারলি অ্যান্সার করেন। এইটাই হচ্ছে ভাই মেইন ফরম্যাট, আর কিচ্ছু না। প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে শুনবেন, বুঝবেন এবং অ্যান্সার করে ফেলবেন। এই মার্জিন পুরো চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? এই জিনিসটা কি কারো বুঝতে অসুবিধা আছে? যে এক্সামিনার আমাকে যে কোয়েশ্চেনটা করবে, আগে কোয়েশ্চেনটা বুঝে নেওয়া, তারপর সেটা প্রপারলি অ্যান্সার করা, এইটাই হচ্ছে আমার পুরো টেস্ট, আর কিচ্ছু না। তা আমার অ্যান্সার করার ক্ষেত্রে, আমি যখন একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি, আমি সব সময় চেষ্টা করব খুব সহজে আমার অ্যান্সারটাকে দেওয়া, খুব ইজিলি অ্যান্সার করা। আমি কখনো আমার অ্যান্সারটাকে জটিল করার চেষ্টা করব না। আপনি চিন্তা করেন, কেউ একজন আপনাকে জিজ্ঞেস করছে, ভাই আহ আমি এখান থেকে ওখানে যাব। আপনি আপনি এই এলাকায় থাকেন, এলাকাটা আপনি ভালো করে চিনেন, প্রত্যেকটা স্পেস আপনার মুখস্থ। একটা নতুন লোক আসছে, আপনাকে বলছে, ভাই আমি এই মোড় থেকে ওই মোড়ে যাব, কিভাবে যাব? এখন সে আপনার কাছে কি এক্সপেক্ট করে? সে এক্সপেক্ট করে আপনি তাকে সহজে একটা ডিরেকশন দিবেন। সে যে প্রশ্ন করছে আমি এখান থেকে ওখানে কিভাবে যাব, আপনি সহজে, খুব ইজিলি তাকে একটা গাইডলাইন দিবেন, একটা ডিরেকশন দিবেন। আপনি যদি এখন পেঁচায় পুচায় কথা বলেন, এমন করে কথা বলেন কঠিন কঠিন শব্দ দিয়ে, আপনার কমিউনিকেশন কিন্তু ইফেক্টিভ না। আপনাকে চেষ্টা করতে হবে খুব সহজে ওই লোকের কোয়েশ্চেনটা অ্যান্সার করার। আইএলস এক্সামটা এক্স্যাক্টলি তেমন। আপনাকে যে কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনটা আপনি সহজে অ্যান্সার করবেন। আমরা বেশিরভাগ মানুষ পাই যারা অনেক কঠিন করে চিন্তা করে, কমপ্লিকেট করার চেষ্টা করে। উই আর নট হিয়ার টু কমপ্লিকেট থিংস, উই আর হিয়ার টু মেক থিংস ইজি ফর দি এক্সামিনার। আমরা এমন অ্যান্সার দিব যেটা যে কেউ সহজে বুঝতে পারবে,
সহজে সেটা আমার কাছ থেকে বের করতে পারবে। ক্লিয়ার সবাই এটা? যে আমাকে যে কোয়েশ্চেন করতেছে আমার কাজ হচ্ছে খুব সহজে তাকে অ্যান্সারটা দেওয়া, সহজে একটা গোছালো অ্যান্সার দেওয়া। আমার কমিউনিকেশন তখনই ইজি হবে এবং ইফেক্টিভ হবে। ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু আমাকে, ওই চ্যাট তো আছে আপনাদের জন্য, একটু একটু এক দুইটা বলেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আনিকা আপু তাও বলছে যে ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য একটা প্রপার এবং কারেক্ট অ্যান্সার দিব। আমাকে জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট মডার্ন টেকনোলজি? আপনি বলছেন, আই লাইক আইফোনস। আপনাকে বলছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট মডার্ন টেকনোলজি? আধুনিক প্রযুক্তির ব্যাপারে আপনি কেমন ফিল করেন? আপনি বলছেন, আই লাভ আইফোনস। আপনার অ্যান্সারটা, আমরা বুঝছি আপনি কি বলতে চাইছেন, বাট অ্যান্সারটা গোছালো হয়নি। এটাকে একটু এক্সপ্লেইন করেন। আপনি বলেন যে, আই থিঙ্ক মডার্ন টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার, ইট হ্যাজ মেড আওয়ার ওয়ার্ক ফাস্টার, কুইকার অ্যান্ড মোর অ্যাকিউরেট। আমাদের জীবনকে সহজ করছে, আমাদের কাজকে আরো ফাস্ট করছে, কুইকার করছে, অ্যাকুরেট করছে। আমরা যদি হাতে হাতে ক্যালকুলেশন করতাম অনেক সময় লাগতো, ভুল হওয়ার চান্স ছিল, বাট একটা ক্যালকুলেটর আমাদেরকে খুব অল্প সময়ে বিশাল ক্যালকুলেশন করতে পারে। তাহলে ইট হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার, ফাস্টার, more accurate. And for example, with the start of smartphones, communication technology has reached a new height. যখন থেকে স্মার্টফোন টেকনোলজি আসলো, কমিউনিকেশন টেকনোলজিটা একেবারে নতুন একটা উচ্চতায় চলে গেল, has reached a new height. So smartphones like the iPhone 17 has brilliant cameras. We don't need to carry another camera just for taking photographs or capturing videos. শুধু ছবি তোলার জন্য অথবা ভিডিও নেওয়ার জন্য আমাদের কিন্তু আরেকটা ক্যামেরা নিয়ে ঘোরার দরকার নাই। We have a camera, we have a calculator, we have all the applications that are needed for our daily life on a single smartphone. আমাদের স্মার্টফোনে সবকিছু আছে। আমার একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে হবে, ব্যাংকের অ্যাপ আছে। আমার একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে, আমার ফেসবুকের অ্যাপ আছে। আমার ক্যালকুলেটর আছে, আমার ক্যামেরা আছে। আমার একটা টাইপ করতে হবে ডকুমেন্ট, আমার ফোনের মধ্যে ডক ফাইল আছে। আমার মাইক্রোসফট এক্সেলের যত কাজ, হিসাব নিকাশ সবকিছু আমার ফোনের মধ্যে আছে। আমার ইমেইল করতে হবে, সেটাও আমার ফোনে আছে। So yes, in this way I think that modern technology has actually improved our communication and everyday affairs, and it will continue to do so. মডার্ন টেকনোলজি আমাদের প্রতিদিনকার কাজ এবং কমিউনিকেশনকে সহজ করছে, এবং সেটা আরো সামনে আরো বেশি করতে থাকবে। এই হচ্ছে আমার একটা অ্যান্সার। তা আপনার অ্যান্সারটা যাতে গোছালো হয়, সহজ হয় এবং প্রপারলি এক্সপ্লেইন করা হয়, এই হচ্ছে আমাদের ফরম্যাট। আচ্ছা, এখন কয়েকটা জিনিস আমরা একটু দেখি যে টেস্টের ফরম্যাটটা কি, কেমন টেস্ট অ্যাকচুয়ালি কিভাবে হবে। এটা কি একটা গতানুগতিক ইন্টারভিউ বোর্ডের মতন, যে তিন চারজন বসে থাকবে, আমি একা এক্সামিনার, আর চার পাঁচ আমার সামনে তিনজন থাকবে? না, আমার এক্সামিনার থাকবেন একজন এবং স্পিকিং ক্যান্ডিডেট থাকবেন একজন। তার মানে একজন এক্সামিনার একজন স্টুডেন্টকে ইন্টারভিউ করবেন। তো ফরম্যাটটা হচ্ছে একটা ওয়ান অন ওয়ান ইন্টারভিউ। যখন ইন্টারভিউ হয়, একে অপরের সামনে সামনাসামনি বসে কথা বলে, প্রশ্ন করে এবং অ্যান্সার দেয় একজন ইন্টারভিউয়ার, একজন ক্যান্ডিডেট। ঠিক আছে? আচ্ছা, মোড, এই এক্সামটা কিভাবে হতে পারে? এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে ইন পার্সন, আপনি কোনো একটা এক্সাম সেন্টারে যাবেন, সেখানে আগে থেকেই একজন এক্সামিনার বসে আছেন, আপনার সামনে এক্সামিনার রিয়েল লাইফে থাকবেন, আপনারা দুজন সামনাসামনি বসে কথা বলবেন, এটা হচ্ছে ইন পার্সন। অথবা আপনি এক্সাম সেন্টারে গেছেন, গিয়ে দেখছেন যে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ, ল্যাপটপের মধ্যে স্ক্রিনে একজন এক্সামিনার বসে আছেন, সেটা হচ্ছে ভার্চুয়াল ইন্টারভিউ। তো অ্যাট প্রেজেন্ট দ্য ভার্চুয়াল ইন্টারভিউ ইজ বিকামিং পপুলার। বেশিরভাগ স্পিকিং টেস্ট এখন ভার্চুয়ালি হচ্ছে।
ইন পার্সন থেকে ভার্চুয়ালি মুভ করতেছে। এবং যদি ভার্চুয়াল হয়, আপনার এক্সামিনার পৃথিবীর যে কেউ হইতে পারে। উনি বাংলাদেশি হইতে পারে, উনি মালয়েশিয়ান হইতে পারে, উনি ব্রিটিশ হইতে পারেন, থাই হইতে পারেন, তারপর ব্রাজিলিয়ান হইতে পারেন, ভেনিজুয়েলান হইতে পারেন। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো এক্সামিনার আপনাকে ভার্চুয়ালি ইন্টারভিউ করতে পারে। বাট আমরা ইনশাল্লাহ এমন ভাবেই প্রিপারেশন নিব যাতে পৃথিবীর যেই আমার ইন্টারভিউ নেক, আমরা সবাইকে প্রপার অ্যান্সার দিতে পারি। ঠিক আছে? তাহলে ভার্চুয়াল ইন্টারভিউর ক্ষেত্রে বাংলাদেশি বা লোকাল এবং গ্লোবাল যে কোনো এক্সামিনার আমার টেস্ট নিতে পারেন। বাট ইন পার্সনের ক্ষেত্রে সবসময় বাংলাদেশি এক্সামিনার থাকেন। আচ্ছা, এরপর আমরা যখন পরীক্ষার দিনে যাব, এক্সাম ডেতে, স্পিকিং টেস্ট আপনারা জানেন যে এই টেস্টে একটু আলাদা হয়। আমাদের আইএলটিএস এর মেইন এক্সামটা মানে দুইটা পার্টে ভাগ করা থাকে। একটা পার্ট হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং। আর একটা পার্ট হচ্ছে স্পিকিং। তো স্পিকিং এর যেদিন পরীক্ষা, সেদিন কিভাবে শুরু হয়? আপনি যখন একটা এক্সাম সেন্টারে ঢুকছেন, এক্সাম সেন্টারে ঢুকে প্রথমেই আপনাকে রিপোর্ট করতে হয়। এটাকে বলে রিপোর্টিং। এবং রিপোর্টিংটা আপনি করবেন একদম শুরুতে ঢুকে, যে রিসেপশন পাবেন, দেখবেন রিসেপশনের মধ্যে যারা ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি এদের অফিসিয়ালরা বসে আছে। আপনি ওদের কাছে গিয়ে রিপোর্টিং করবেন যে আমি আসছি, আমি ক্যান্ডিডেট আজকে, আমার নামেই এই হচ্ছে আমার পাসপোর্ট, আমি আসছি। ওই রিপোর্টিং এর সময় তারা আপনার নামটা লিখে আপনাকে একটা ওয়েটিং রুমে বসাবে, যে ঠিক আছে আপনি আসছেন, একটু বসেন। এই ওয়েটিং রুম থেকে আপনাকে আরেকটা সেকশনে ডাক দিবে, যেটাকে বলা হয় ব্যাগেজ সেকশন। ব্যাগেজ সেকশন হচ্ছে, আপনি সাথে করে নিশ্চয়ই একটা ব্যাগ নিয়ে আসছেন, অথবা একটা ফোন, একটা ওয়ালেট, একটা মানি ব্যাগ নিয়ে আসছেন, তাই না? চাবির রিং, যেটাই হয়, আপনার কাছে যা কিছু আছে, এই সব কিছু আপনাকে একটা লকারের মধ্যে ডিপোজিট করতে হবে, জমা রাখতে হবে। এটাকে বলা হয় ব্যাগেজ সেকশন। তাহলে ওয়েটিং রুম থেকে আপনি ব্যাগেজ সেকশনে যাবেন, আপনার সাথে যা কিছু আছে পাসপোর্ট ছাড়া সব কিছু আপনি ওদেরকে দিয়ে দিবেন। ওরা আপনাকে একটা টোকেন দিবে, ডিপোজিট করলে আপনাকে একটা টোকেন দিবে ফর কালেকশন। আপনার পরীক্ষা শেষে আপনি আবার সবকিছু কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ব্যাগেজ সেকশনের পর আপনাকে নিয়ে যাবে বায়োমেট্রিক্স এর সেকশনে। বায়োমেট্রিক্স হচ্ছে আপনার ফটো তুলবে এবং আপনার আঙ্গুলের ছাপ নিবে, ফিঙ্গারপ্রিন্ট নিবে। তাহলে আমার ফটো এবং ফিঙ্গারপ্রিন্টকে বলা হচ্ছে বায়োমেট্রিক সেকশন। এই বায়োমেট্রিক শেষে আপনাকে একটা ফাইনাল ওয়েটিং রুমে বসাবে পরীক্ষার আগে। তাহলে আমরা রিপোর্টিং করলাম, ওয়েটিং রুমে বসলাম, ব্যাগেজ সেকশনে গিয়ে সবকিছু ডিপোজিট করে দিয়ে আসলাম, এরপর আমাদের ফিঙ্গারপ্রিন্ট, ছবি তোলা সব শেষ করলাম। ফাইনাল ওয়েটিং রুমে এখান থেকে এক একজনকে এক একটা স্পিকিং রুমে ঢুকাবে। আপনারা দেখবেন প্রত্যেকটা সেন্টারে একের বেশি স্পিকিং রুম আছে, 3টা 4টা 6টা পর্যন্ত স্পিকিং রুম থাকে। তাহলে আপনি এক একটা স্পিকিং রুমে যখন যাবেন, গিয়ে আপনার টাইমেই কিন্তু আপনাকে ডাকবে, আপনার একটা নির্ধারিত স্পিকিং টাইম স্লট থাকবে। দেখবেন প্রত্যেকের একটা টাইম স্লট দেওয়া থাকে যে আপনার এতটার দিকে স্পিকিং পরীক্ষাটা হবে। ঠিক সেই সময় আপনাকে আপনাকে ওরা বলে দিবে যে আপনি ওই রুমে যান, আপনি এই রুমে যান। তখন আপনি ডিরেক্টলি সেই স্পিকিং রুমে চলে যাবেন। সবার জন্য এটা ক্লিয়ার? আমি চেষ্টা করতেছি যে আপনাদের যাতে এক্সাম ডেতে গিয়ে কোনো কিছু আননোন না থাকে। আপনারা যাতে বুঝতে পারেন যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি স্পিকিং রুমে ঢোকার আগ পর্যন্ত কি কি প্রসেস আছে। নাহলে আমরা অনেককে দেখি যে একটু বিরক্ত হয়ে যায়, প্যানিক হয়ে যায়, যে ভাই আমাকে এতগুলা কাজ করাচ্ছে, কোনো কথা? আমি 15 মিনিটের স্পিকিং দিতে আসছি, আমাকে 1 ঘন্টা ধরে কাজ করাচ্ছে, ছবি তুলতেছে, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, ব্যাগ রাখতেছে, এত কিছু করাচ্ছে। বাট আমি যদি আগে থেকে এক্সপেক্ট করি দ্যাট আই উইল নিড টু গো থ্রু দিস অপারেশনস, দিস অ্যাক্টিভিটিস, ইট উইল বি ইজিয়ার ফর মি টু অ্যাডজাস্ট টু মাই টেস্ট ডে। ক্লিয়ার সবার জন্য এটা এক্সাম ডে? ক্লিয়ার? সামনেরটায় যাব? আচ্ছা, ঠিক আছে, সামনেরটায় যাচ্ছি। এখন দেখেন একটা জিনিস, আমরা 3টা পয়েন্ট দেখি খালি।
আমাদের যারা ফ্যামিলিতে আছে, আমাদের ফ্যামিলি মেম্বার আছে না, ভাই বোন মামা চাচা খালা খালু, কাজিন টাজিন যারা আমাদের ফ্যামিলি এবং আমাদের ফ্রেন্ডস, তাদের সাথে আমার সম্পর্কটা কেমন বলেন তো? যারা আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন? খুবই ইজি একটা সম্পর্ক না? আমরা খুবই সহজ, খুবই লাইট, মানে খুব ক্যাজুয়াল, সবাই খুব মানে ফ্রি, মুখে যা আসতেছে বলতেছি। আমাকে কেউ এখানে জাজ করবে না, কেউ আমাকে আলাদা করে ছোট করবে না। এখানে তেমন আহামরি রেস্ট্রিকশন নাই। আমি যা চাই বলতে পারি, ফ্রিলি কথা বলতে পারি, হাসতে পারি, খেলতে পারি। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার খুব সুন্দর একটা ফ্রি, আন্তরিক সম্পর্ক, একটা ক্যাজুয়াল সম্পর্ক। আবার চিন্তা করেন যে আমার আমার টিচার, সেটা আমার স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, আমার টিচার, আমার প্রফেসর, আমার লেকচারার, অথবা আমার অফিসের বস, যিনি আমার অফিসের বস, তাদের সাথে আমার সম্পর্কটা কেমন? সম্পর্কটার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে না? আমরা কি যা চাই তাই বলতে পারি? ইচ্ছা মতো হাসি ঠাট্টা করতে পারি? করতে পারি না। আমরা একটা লিমিটেশন মেনটেন করতে হয়, একটা কোড অফ কন্ডাক্ট থাকে, আচার ব্যবহারের একটা নিয়ম থাকে। আমরা অবশ্যই অফিসে যেসব নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলি। সুন্দর একটা বাউন্ডারি আছে আমাদের মধ্যে, তাই না? কোথায় গেছে? তাহলে আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমাদের খুব ইজি একটা সম্পর্ক, ফ্রি, ক্যাজুয়াল সম্পর্ক। আর আমাদের যারা টিচার অথবা অফিসের বস, তাদের সাথে আমাদের মোটামুটি একটা লিমিটেড সম্পর্ক আছে, একটা ব্যারিয়ার আছে, একটা লিমিট আছে সবকিছুর। আমি চাইলেই সবকিছু করতে পারি না, একটা খুব ভয়ের বা একটা রেসপেক্টের একটা সম্পর্ক আছে বেশি। আইএলস এক্সামের ফরম্যাটটা কেমন, বা আইএলস এক্সামের যে সেটিং, সেই সেটিংটা কেমন? সেটিংটা খুব একটা ক্যাজুয়াল না, আবার খুব বেশি ফর্মালও না। বুঝছেন? আমার সেটিংটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির ক্ষেত্রে যেমন ক্যাজুয়াল, আবার টিচার এবং অফিস বসের ক্ষেত্রে যেমন খুব ফর্মাল, আইএলস এর যে এক্সাম, এই সেটিংটা একটা সেমি ফর্মাল কনভারসেশন স্টাইল, একটা সেমি ফর্মাল, খুব বেশি ক্যাজুয়াল না, আবার খুব বেশি রেস্ট্রিক্টেড, খুব বেশি ফর্মালও না। আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আপনারা এই যে ছুটি ছিল, 3-4 দিন ছুটি ছিল, কেউ কি ঢাকার বাইরে গেছেন? কক্সবাজার, সিলেট, রাঙ্গামাটি, বান্দরবন, কুয়াকাটা, কেউ গেছেন? এখানে যারা আছেন, বা ঢাকার মধ্যে কোথাও ঘুরতে গেছেন? অথবা বাড়িতে গেছেন, আপনাদের গ্রামের বাড়িতে, যে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, এরকম কেউ আছেন? ওমা, কেউ কোনো কথা বলে না, কেউ নাই? কেউ কোথাও যান নাই? আপনারা কি সব আমার মতন লেমন ডিশ? আমি কোথাও যাইনি, আমার কাজ কাম ছিল। আচ্ছা, এবার কোথাও যান নাই, আগে গেছিলেন। বাকিরা তো কথাও বলেন, ওমা, চ্যাটে তো কথা বলতে পারেন। আমার সাথে এত রেস্ট্রিকশন তো নাই। চ্যাটে লিখতে পারেন, বলতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে আনমিউট, যদি বলে আমি আনমিউট করে দিব, সুন্দর করে আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা, কেউ জান নাই, আহারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপুদের সাথে এটা হয়েছে কিনা আমি জানি না, বাট ভাইদের সাথে হয়তো হওয়ার কথা। ধরেন আমরা যখন কোনো একটা বাস কাউন্টারে বসে আছি, বাসের কাউন্টারে বসে আছি, বা ট্রেন স্টেশনে বসে আছি, অথবা যদি কেউ ফ্লাই করছি, এয়ারপোর্টে বসে আছি, হয় না যে অনেক সময় প্লেনের জন্য বসে আছি, ট্রেনের জন্য, বাসের জন্য ওয়েট করতেছি, পাশে একটা মানুষ বসছে, ওই লোকটা জিজ্ঞেস করছে, ভাই কি মানে কই যাবেন? আমি বলছি, ভাই কক্সবাজার। বলে, ভাই আমিও তো কক্সবাজার যাব। আপনি কি এই ফ্লাইটে, বা এই এই বাসে? হ্যাঁ, এই বাসে। দেখছেন, এরা সব সময় লেট করে। জি ভাই, আসলেই লেট করতেছে। তো ভাই আপনার নাম কি? আমার নাম এটা। ও আচ্ছা, কই থাকেন? আমি এখানে থাকি। ও, আপনি কি করেন? আমি তো এটা করি। ও আচ্ছা, ওই কোম্পানিতে আছেন না, আচ্ছা ভালো কথা। তারপর, ইয়া, ফ্যামিলিতে কে কে আছে? ভাই কি ম্যারিড নাকি? না ভাই, এই তো, হ্যাঁ বিয়ে করছি, বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, তো ভাইয়া, তারপর আর আর কি করতেছেন? কি এই চাকরিতেই থাকবেন? না ভাই, আমি একটু আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, আমার তো একটু বিদেশে যাওয়ার ইচ্ছা।
ও, বিদেশ যাবেন না ভাই? আমিও তো আইএলটিএস করতেছি। হাই হাই, কি বলেন, কোথায় করতেছেন? এখানে করতেছে, আচ্ছা ঠিক আছে। কোন দেশ যাবেন ভাই? আহ আমেরিকা? ভাই আমার তো আমেরিকা রিজেকশন আছে, আর বললেন না ভাই, রিজেক্ট করে দিয়ে বসে আছে। এখন তো আমি একটু ইউকে তে অ্যাপ্লাই করতেছি। তো আপনি ইউকে তে, আমি তো অস্ট্রেলিয়াতে। হ্যাঁ ভাই, শুনছি অস্ট্রেলিয়া নাকি অনেক ভিসা টিসা দিচ্ছে। এই টাইপের কনভারসেশন আমাদের হয় না? স্পেশালি ছেলেরা, আমরা যদি কোথাও বসি, পাশে একটা লোকের সাথে আমরা এই টাইপের কথাবার্তা বলি না? মানে লাইফে আমরা বলছি না কম বেশি? আপুদের হয়েছে কিনা আমি জানি না, আপুরা হয়তো এত ইজিলি কথা বলেন না। ও আচ্ছা, আপুদেরও হয়েছে না? এই যে এই টাইপের কথাবার্তা আমরা বলি না ক্যাজুয়ালি? আচ্ছা, এই লোকটা কি একজন, সে কি আমার আগে থেকে চেনা জানা, নাকি সে একজন আননোন লোক, একজন অপরিচিত, সে একজন স্ট্রেঞ্জার? কোনটা? সে কি আমার চেনা লোক, নাকি সে একজন স্ট্রেঞ্জার? স্ট্রেঞ্জার মানে অপরিচিত, আননোন। সে অপরিচিত লোক। আচ্ছা, এই যে লোকটার সাথে, সে তো আমার ফ্যামিলি না, সে আমার ফ্রেন্ড না। তাহলে তার সাথে কিন্তু আমার খুব ক্যাজুয়াল সম্পর্ক না, আমি তাকে চাইলে ইয়ার্কি করতে পারবো না, তাকে আমি তামাশা করতে পারবো না, তার গায়ে হাত রেখে এ ভাই কি অবস্থা, এটা করতে পারবো না। আবার সে আমার অফিসের বস না, সে আমার টিচারও না, যে তাকে আমার খুব ভয় পাইতে হবে। এই যখন আমরা এই টাইপের কথাবার্তা বলি, আমরা কি খুব একটা ভয় পাই যে হ্যাঁ তাকে কেমনে করে অ্যান্সার দিব, সে আবার কি মনে করে না করে? আমরা তো এসব চিন্তা করি না। আমাদের কোনো ভয় লাগে না, টেনশন নেই না, আবার তার সাথে ইয়ার্কিও করি না। আমি তার প্রতি রেসপেক্টফুল থাকি, সে আমার প্রতি রেসপেক্টফুল থাকে। এর মধ্যে দিয়ে আমরা আমাদের একে অপরের যা যা পার্সোনাল ইনফরমেশন, আমাদের ওপিনিয়ন, আমাদের ফিলিং, এই সব প্রশ্ন কিন্তু আমরা করতেই আছি। সে আমাকে প্রশ্ন করে, আমি তাকে প্রশ্ন করি, দুইজন দুজনের সাথে ফ্রিলি কথা বলতেছি। এক্স্যাক্টলি এই সেটিংটা হচ্ছে আইএলটিএস এর এক্সাম। সেজন্য আমরা বলি আইএলটিএস এর স্পিকিং টেস্ট আসলে কোনো পরীক্ষা না। এটাকে যদি আপনি পরীক্ষা মনে করেন, তাহলে আপনি কিন্তু বিপদ আনছেন, আপনি নিজেই বিপদ ডেকে আনছেন। আর যদি আপনি এটাকে একটা ফ্রেন্ডলি কনভারসেশন হিসেবে দেখেন, যে ভাই আমার এক্সামিনার একজন স্ট্রেঞ্জার, ওই বাস কাউন্টারের লোকটা, যে খুব ভালো একটা মানুষ, একটা ফ্রেন্ডলি মানুষ, ওনার সাথে আমি ফ্রিলি কথা বলবো, উনি আমাকে কোয়েশ্চেন করবে, আমি অ্যান্সার দিব, শেষ। আইএলটিএস এর এক্সামিনারকে ওই বাস কাউন্টারের স্ট্রেঞ্জার হিসেবে দেখতে শুরু করেন। উনি হচ্ছেন বাস কাউন্টারের সেই ফ্রেন্ডলি অপরিচিত মানুষটা, যার সাথে আপনি ফ্রিলি কথা বলতে পারেন, ফ্রিলি গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন। এটাই হচ্ছে আইএলটিএস এক্সামের সেটিং। সো the IELTS speaking test is not actually a test. It is a friendly conversation অথবা আড্ডা with a stranger. সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? আইএলটিএস স্পিকিং টেস্টকে আমরা পরীক্ষা হিসেবে দেখবো না, পরীক্ষা হিসেবে দেখলেই শেষ। আপনি যদি পরীক্ষা হিসেবে না দেখে দেখেন যে এটা একটা ফ্রেন্ডলি কনভারসেশন, মানুষটা খুবই ফ্রেন্ডলি, খুব ভালো একটা মানুষ, সুন্দর করে উনি আমাকে প্রশ্ন করবে, আমি সুন্দর করে অ্যান্সার দিব, এটাইতেই শেষ। উনি আমার সাথে খুশি, আমি ওনার সাথে খুশি। আচ্ছা, বাংলাদেশি পড়লে ওরা ব্রিটিশদের থেকেও নাকি হার্ড এক্সাম নেয়? হ্যাঁ, ওটা আমার আহ ওটা আসলে বেশি মানে, ওটা আপনার চিন্তা করারই দরকার নেই। ওটা চিন্তা করলে এটা, চিন্তা আজ পর্যন্ত যারা চিন্তা করছে তারা সাফার করছে। যারা এই অ্যাপ্রোচে, আমাদের অ্যাপ্রোচে, যে ভাই আমি একটা ফ্রেন্ডলি কনভারসেশন করতেছি, এটা বাংলাদেশি নাকি ইজিপশিয়ান, নাকি ব্রিটিশ, নাকি সুইডিশ, নাকি সুইজারল্যান্ডের সুইস মানুষ, আমার দেখার কোনো দরকার নেই। আমি ওইটা ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিব, শেষ। আমার চিন্তাই করার দরকার নেই এক্সামিনার কোত্থেকে আসছে না আসছে, কোনো দরকারই নেই। হ্যাঁ, বলতে পারে, বাংলাদেশিরা হয়তো অ্যাকসেন্ট দিয়ে কথা বলতে পারে, আমার কাছে এটা ম্যাটার করে না, কখনোই ম্যাটার করে নাই। আপনারা আমার অ্যাপ্রোচে কাজ করেন, দেখবেন অটোমেটিক্যালি ওটা নিয়ে কোনো স্ট্রেস থাকবে না, আপনাকে কোনো দুশ্চিন্তাই করতে হবে না। জাস্ট এই অ্যাপ্রোচটাই চিন্তা করেন, যে আমরা একটা ফ্রেন্ডলি কনভারসেশন করব, ফ্রিলি আড্ডা দিব একজন স্ট্রেঞ্জারের সাথে। স্ট্রেঞ্জার কে, সে কোন অ্যাকসেন্টে কথা বলে, ম্যাটারই করে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা আসলে মেইনলি একটা কনভারসেশন করতেছি, একটা আড্ডা দিচ্ছি স্ট্রেঞ্জারের সাথে। আচ্ছা, এইবার আসি, এইবার আসি তাহলে, যেহেতু আমি একজন বাস কাউন্টারের লোকের সাথে কথা বলতেছি, বাস কাউন্টারের লোকটাকে কি আমার ভয় পাওয়ার দরকার আছে?
উনি যখন জিজ্ঞেস করছে, ভাই আপনি কি ম্যারিড নাকি, তো ভাই আপনি বিদেশ যাচ্ছেন, কোন দেশে যাবেন? কেন ভাই, কেন আপনি অস্ট্রেলিয়া যাবেন বলেন তো? নিউজিল্যান্ড যাবেন? নিউজিল্যান্ডে কি আছে? সে যখন এই প্রশ্ন করছে, আমার কি তার ব্যাপারে মানে অ্যান্সার দেওয়ার সময় আমি কি কোনো ভয় পাই? না। তো একই ওয়েতে আইএলস এ এক্সামিনার কি আমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার তো নর্মাল জিনিস ভাই, মাস কাউন্টারের লোক, এর সাথে আমি গল্প করতে আসছি। এই লোককে আমার ভয় পাওয়ার কিছু নেই। বাট আমি তাকে অবশ্যই রেসপেক্ট করব, আমি তার প্রতি রেসপেক্টফুল থাকব। আমি তাকে ভয় পাবো না, কিন্তু আমি তাকে রেসপেক্ট করব। আমার যে বেসিক ম্যানার্স, এটিকেট, আদব কায়দা আচার ব্যবহার, সেটা আমি মেনটেন করব। ঠিক আছে? আচ্ছা, গ্রিটিং নিয়ে অনেকের কনফিউশন থাকে যে ভাই আমি তাকে কিভাবে গ্রিট করব। তো দেখেন, আপনি ফেস টু ফেস তাকে পেতে পারেন, ভার্চুয়ালি পেতে পারেন। যতগুলা গ্রিটিং একদম ইউনিভার্সালি বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল, কারণ এক্সামিনার কিন্তু জানে যে আপনি কোন দেশের মানুষ। তো এখানে সালামটা খুবই ইউনিভার্সাল একটা প্র্যাকটিস। আপনি সালাম দিতে পারেন। আপনি যদি সকালবেলা তার সাথে বসেন, মানে সকালবেলা বলতে দুপুর 12টার আগ পর্যন্ত, আপনি গুড মর্নিং দিয়ে শুরু করতে পারেন। দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি গুড আফটারনুন। আর যদি সন্ধ্যার পর আপনার টেস্ট থাকে, তাহলে গুড ইভিনিং। তাহলে দুপুরের আগে মর্নিং, দুপুর থেকে সন্ধ্যা আফটারনুন, এবং সন্ধ্যাবেলা গুড ইভিনিং। এই সবগুলা গ্রিটিং ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ফর বাংলাদেশি স্টুডেন্টস। অনেক সময় যদি কথা না বোঝা যায়, তাহলে কিসের কথা যদি না বোঝা যায় ভাইয়া, একটু যদি বলেন। কোন কথা না বোঝা যায়, একটু যদি ভাইয়া বলেন, বুঝতেছি না। আচ্ছা, আমরা পরেরটায় চলে যাই। তা আমরা কি বলছি, আমাদের আইএলটিএস স্পিকিং টেস্টের ফরম্যাট হচ্ছে একটা ফ্রেন্ডলি, সেমি ফর্মাল, লাইট কনভারসেশন। খুবই বন্ধুত্বপূর্ণ, সেমি ফর্মাল, যেখানে আমরা খুব বেশি ক্যাজুয়াল হব না, খুব বেশি ফর্মাল হব না। একটা হালকা পাতলা সুন্দর কনভারসেশন করবো, একটা গল্প অথবা আড্ডার ফরম্যাট। আমরা গল্প করতে যাচ্ছি অথবা আড্ডা দিতে যাচ্ছি, শেষ। এটাই হচ্ছে আমার স্পিকিং টেস্টের ফরম্যাট। ইন্টারভিউয়ার কেমন মানুষ? ইন্টারভিউয়ার একটা খুবই নাইস, খুব ফ্রেন্ডলি মানুষ। এটাই আপনার মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট হচ্ছে সবসময় পজিটিভ। দ্য ইন্টারভিউয়ার ইজ আ ভেরি নাইস পার্সন, হি ইজ ফ্রেন্ডলি টু এভরিওয়ান। উনি সবার সাথে ফ্রেন্ডলি, আমার সাথেও ফ্রেন্ডলি হবেন। উনি খুবই নাইস একটা মানুষ, খুব ভালো একটা মানুষ। আপনি ওনার ব্যাপারে পজিটিভ থাকবেন। যিনি পরীক্ষা নিবে তার কথা কেন আপনি তার কথা বুঝবেন না? কেন বুঝবেন না ভাইয়া? এই আপনি অনেক নেগেটিভ কথা বলেন আমি দেখছি। আপনার কোয়েশ্চেন গুলো কিন্তু বেশিরভাগ নেগেটিভ। মাইন্ডসেট চেঞ্জ করে ফেলেন। আমি এক্সামিনারের সব কথা বুঝবো। এক্সামিনারের সব কথা বোঝার জন্য যদি অ্যাকসেন্ট বুঝতে হয়, আমি অ্যাকসেন্ট শুনি এখন থেকে। নানান রকম অ্যাকসেন্ট, যতগুলো অ্যাকসেন্ট আছে, ব্রিটিশ অ্যাকসেন্ট হোক, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, ইউটিউব আছে, আমার এর চেয়ে বড় আর কোনো রিসোর্স নেই। যত ভাষার যত রকম অ্যাকসেন্ট আছে, আমি সবগুলো শুনতে থাকি। কিন্তু পজিটিভ। আপনি অবশ্যই এক্সামিনারের কথা বুঝবেন। এক্সামিনার কখনো এমন ভাবে কথা বলবে না যে আমরা বুঝতে পারবো না। খুবই সুন্দর স্পষ্ট করে কথা বলবে, আমি অবশ্যই বুঝবো। আর সবকিছুর ব্যাপারে পজিটিভ থাকেন, নেগেটিভ কথাবার্তা বলেন না। আচ্ছা, তো ইন্টারভিউয়ার খুব নাইস এবং ফ্রেন্ডলি একজন মানুষ, যার সাথে আমরা যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারি। উই ক্যান চ্যাট অ্যাবাউট এনিথিং। বাস কাউন্টারের লোকটা, বারবার বলতেছি, বাস কাউন্টারের লোক, তার সাথে আমার কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই। আমি বলবো, ভাই আর বললেন না, আমার বউ মাঝে মাঝে যখন রাগ করে, এমন রাগ করে, মানে কোনো আগামাথা বুঝি না ভাই। কি করা যায় বলেন তো? আপনার বউ কি করে বলেন তো? বউকে সামলান কেমনে? And এই লোক কিন্তু তার বউকে কেমনে সামলায়, সে কিন্তু ওটা নিয়ে আর কোনো চিন্তা করতেছে না। সে কিন্তু ফ্রিলি বলতেছে, ভাই শুনেন, বউ যদি এমন করে তাহলে আপনি এমন করবেন। বুঝছেন? বউয়ের সাথে বেশি ঝামেলা লাগায়েন না ভাই, দিন শেষে তো একসাথেই থাকতে হবে। তো যেটাই ঝামেলা করেন লিমিটের মধ্যে কইরেন, পরে আবার মিটাই ফেলেন। তো দেখেন, এখানের মধ্যে কোনো ইয়া নেই, আমি যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারবো। এবং সেখানে একটা বড় কথা আছে, বড় একটা টিপ আছে আপনাদের জন্য। টিপটা হচ্ছে, আপনি যে অ্যান্সার গুলা দিবেন, নট নেসেসারি
সবসময় আপনাকে রিয়েল লাইফ অথবা সত্যি কথা বলতে হবে। আপনাকে সবসময় সত্যি কথা বলতে হবে অথবা বাস্তব জীবন থেকে যে বলতে হবে এমন কোনো কথা নাই। আপনি ইমাজিনেশন থেকে বলতে পারেন, আপনি ক্রিয়েটিভিটি থেকে বলতে পারেন, আপনি একটা অ্যান্সার বানায় দিতে পারেন। কিরকম দেখেন, আপনাকে বলছে আহ হাউ ডু দ্য ইয়াঙ্গার জেনারেশন বিহেভ দিস ডেজ। কি বললো? হাউ ডু দ্য ইয়াঙ্গার জেনারেশন বিহেভ দিস ডেজ। দিস ডেজ মানে আজকের দিনে। তো আজকের দিনে আমাদের ইয়াং জেনারেশনরা কেমন ব্যবহার করে? আপনি বলতে পারেন ভালো, ওয়েল বিহেভড। আপনি আবার বলতে পারেন নট অ্যাজ গুড অ্যাজ দ্য প্রিভিয়াস জেনারেশন। আপনার চয়েস, আপনি কি বলবেন? আপনি বলতে পারেন হ্যাঁ, আজকালকার ইয়াঙ্গার জেনারেশন আর ভেরি পোলাইট, দে আর ভেরি মডেস্ট, দে আর ওয়েল বিহেভড, অ্যান্ড দে আর সেটিং অ্যান এক্সাম্পল ফর ওল্ড পিপল লাইক আস, ফর দি ওল্ডার জেনারেশন। আজকের জেনারেশন খুব ভালো, খুব লক্ষ্মী, তারা আমাদের বড়দের জন্য একটা এক্সাম্পল সেট করতেছে। আপনি এটাও বলতে পারেন। আবার আপনি বলতে পারেন নো, আনফর্চুনেটলি দ্য ইয়াঙ্গার জেনারেশন আর নট অ্যাজ গুড অ্যাজ দ্য প্রিভিয়াস জেনারেশন। দে ডু নট হ্যাভ পেশেন্স, তাদের মধ্যে ধৈর্য নাই। দে ল্যাক ডিসেন্সি অ্যান্ড বেসিক ম্যানার্স, তাদের মধ্যে বেসিক আদব কায়দা নাই, তাদের মধ্যে ডিসেন্সি নাই। দে ডু নট নো হাউ টু টক অর অ্যাক্ট উইথ আদার পিপল, বাকিদের সাথে কেমনে কথা বলবে, কেমনে তারা বুঝে না এগুলা করতে। আপনার যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। সবকিছু যে সত্যি হইতে হবে এমন কোনো কথা নেই, আপনি ইমাজিনেশন থেকে বলতে পারেন। আপনি একটা এক্সাম্পল দিতে পারেন। ইউনাইটেড নেশনস পাবলিশড আ রিপোর্ট, ইউনাইটেড নেশনস একটা রিপোর্ট পাবলিশ করছে, উইচ শোড দ্যাট 80% of today's younger generation do not have the basic manners to uh, to talk to other people in the society. 80% of the younger people do not have the basic manners to socialize with others in the society. সমাজে বাকিদের সাথে মেলামেশার জন্য যে বেসিক ম্যানার লাগে, আজকালকার ইয়াঙ্গার জেনারেশনের 80%-এর সেটা নাই। কে বলছে? ইউনাইটেড নেশনস এর রিপোর্ট বলছে। ইউনাইটেড নেশনস এর এমন কোনো রিপোর্ট আছে? আমি আমি বলে ফানি ভাবে কথা বলি, এটা কোনো কথা? আমি তো খুবই সিরিয়াস কথা বলি, সবাই বলে। না, তা দেখছেন যে ইউনাইটেড নেশনস এর এমন কোনো রিপোর্ট নাই। বাট আইএলস এক্সাম আমাকে এই ফ্রিডমটা দিচ্ছে যে আমি চাইলে আমার পক্ষে একটা ডাটা বানায় বলতে পারবো, একটা ইনফরমেশন আমি বানায় বলতে পারবো, আমি ক্রিয়েট করে বলতে পারবো, ইমাজিন করে বলতে পারবো। কেন? যাতে আমার অ্যান্সারটা ভালো হয়, আমার অ্যান্সারের পক্ষে একটা সুন্দর লজিক থাকে। তাহলে আমি চাইলে আমার অ্যান্সারের পক্ষে সুন্দর লজিক দিতে পারবো, সুন্দর একটা এক্সাম্পল দিতে পারবো। ইভেন দো দ্য এক্সাম্পল ইজ ফলস, দ্য এক্সাম্পল ইজ মেড আপ, ইট ইজ ক্রিয়েটেড বাই মি। এক্সাম্পলটা আমি বানাইছি, আমি ইমাজিন করছি, আমি কল্পনা করে বানাইছি, এটা রিয়েল লাইফের সাথে কোনো কানেকশন নাই। ইউনাইটেড নেশনস এমন কোনো রিপোর্ট বানায় নাই, প্রথম আলো, ডেইলি স্টার, ওয়াশিংটন পোস্ট এমন কোনো নিউজ পাবলিশ করে নাই। বাট আমি চাইলে সেটা বলতে পারবো। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে মনে করিস আমি তো এমন কোনো এক্সপিরিয়েন্স আমার হয় নাই। আপনি এক্সপিরিয়েন্স দরকার নেই, আপনি কল্পনা করে বলে দেন, বানায় বলে দেন, তাহলেই হয়ে যাবে। তাহলে রিয়েল লাইফের পাশাপাশি আমরা অবশ্যই ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটি ইউজ করব আইএলটিএস এর স্পিকিং এ একটা সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য। ক্লিয়ার সবাই? এটা খুব ইউজফুল একটা স্ট্র্যাটেজি। যখন আপনি ইমাজিনেশন অথবা ক্রিয়েটিভিটি ইউজ করবেন, খুব কাজের জিনিস। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি কয়েকটা শত্রুর দিকে তাকাই। আমাদের স্পিকিং টেস্টের কয়েকটা এনিমি আছে। এই এনিমির মধ্যে সবচেয়ে বড় এনিমি হচ্ছে আমি নিজে। কারণ আমি টেনশন করি, যদিও টেনশন করার কোনো কারণ নাই। যখন আমি মাথায় রাখবো আমার এক্সামিনার হচ্ছেন বাস কাউন্টারের সেই ফ্রেন্ডলি একজন স্ট্রেঞ্জার, আমার ট্রেন স্টেশন, আমার এয়ারপোর্টে আমার পাশে যে লোকটা বসছে আননোন লোক, মানে সেই সুন্দর মানুষটা, তখন কিন্তু আর টেনশন করার দরকার থাকে না।
বাট সমস্যা হয় যখন আমি টেনশন করি, নার্ভাস হয়ে যাই। এই নার্ভাসনেস থেকে আমি আস্তে আস্তে প্যানিক করি, আমার মুখে দিয়ে আর কথা বাইর হয় না, আমি ভয় পেয়ে যাই, আমি স্কেয়ার্ড হয়ে যাই। তো ভাই, এই জিনিসটা করবেন না। কেন? আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, দের ইজ নো রং অ্যান্সার ইন দি আইএলস স্পিকিং টেস্ট। আইএলস এর স্পিকিং এ রং বলে কোনো অ্যান্সার নাই। হোয়াট এভার আই সে ইজ দ্য রাইট অ্যান্সার। আমি যা কিছু বলতেছি সেটাই রাইট অ্যান্সার। আপনি যদি জানেন যে আপনার মুখ দিয়ে কোনো রং অ্যান্সার বেরোচ্ছে না, আপনি যেটাই বলেন সেটাই ঠিক, তখন কি আর প্যানিক করার কোনো দরকার আছে? তখন কি আপনি নার্ভাস হবেন? আপনি কি টেনশন করবেন যদি আপনার প্রত্যেকটা অ্যান্সার রাইট হয়? আপনি যা বলেন সেটাই ঠিক। বুঝছেন? এটা খুব মজার একটা জিনিস, আপনাকে ঠিকটা বলতে হবে না, আপনি যাই বলেন সেটাই ঠিক, এখানে কোনো রং অ্যান্সার নাই। তাহলে আমি যে অ্যান্সারটাই দিব সেই অ্যান্সারটাই রাইট, তখন মনে হয় না আর কোনো টেনশন আসবে। আচ্ছা, একটা চ্যালেঞ্জ থাকে যদি ডিফিকাল্ট কোয়েশ্চেন থাকে। ডিফিকাল্ট কোয়েশ্চেন হচ্ছে এমন কোয়েশ্চেন যেটার ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নাই, অথবা কোনোই আইডিয়া নেই, আমি কিছুই জানি না। অথবা এমন কোনো কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের কিছু শব্দ আমি বুঝতেছি না। তখন আমি এক্সামিনারকে বলবো যে প্লিজ আপনি আপনার কোয়েশ্চেনটা একটু রিপিট করেন অথবা রিফ্রেজ করেন। দেখেন আমি বলছি, কোয়েশ্চেনটা রিপিট করেন, কোয়েশ্চেনটা আবার করেন, অথবা রিফ্রেজ করেন। রিফ্রেজ করা মানে কোয়েশ্চেনটা সহজ শব্দ দিয়ে বলেন। সহজ শব্দ দিয়ে বলেন কিরকম, দেখেন প্রথম কোয়েশ্চেনটা দেখেন। এক্সামিনার জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য সিভিয়ারিটি অফ সামওয়ানস ফেইলিওর। হোয়াট ইজ দ্য সিভিয়ারিটি অফ সামওয়ানস ফেইলিয়ার। কারো ফেইল, কেউ যদি ফেইল করে তার ফেইলিয়ারের সিভিয়ারিটি কিরকম। আপনি বলছেন কুড ইউ প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন ইন ইজিয়ার ওয়ার্ডস। তখন উনি চেঞ্জ করে বলবে হাউ ব্যাড ইট ফিলস ওয়েন সামওয়ান ফেইলস। কেউ যদি ফেইল করে তার কাছে কতটা খারাপ লাগে। আপু, ফিজিক্যালিও এক্সাম হতে পারে, ভার্চুয়ালিও হতে পারে। আমরা এটা ফার্স্টে ডিসকাস করছিলাম। আপনার আইএলটিএস এর স্পিকিং টেস্টটা ইন পার্সন হতে পারে, ফিজিক্যালি, অথবা ভার্চুয়ালি। তো দেখছেন, এই কোয়েশ্চেনটা যদি বুঝতে কষ্ট হয়, এটা কিন্তু আরো সহজ, তাই না? আপনাকে বললো আর ইউ ফ্যাসিনেটেড অ্যাবাউট ফ্লাইটস। আপনি কি প্লেনে চড়ার ব্যাপারে ফ্যাসিনেটেড? সহজ করে বলে ডু ইউ ফাইন্ড ফ্লাইটস এক্সাইটিং। আপনার কাছে কি ফ্লাইটস এক্সাইটিং লাগে? ভাল লাগে, তাই না? আচ্ছা না, কোনো অসুবিধা নেই আপু, সমস্যা নেই। আরেকটা আরেকটা এনিমি, সেটা হচ্ছে হেজিটেশন। আমরা অনেক হেজিটেট করি, ইতস্তত করি। হেজিটেশন কিরকম, যে ভাই আহ কোয়েশ্চেন করছে, আমি অ্যান্সারটা কিভাবে দিব? অ্যান্সারটা কি এভাবে শুরু করব নাকি ওইভাবে শুরু করব? আমি কি এই শব্দটা বলবো নাকি আরেকটু ভালো একটা শব্দ বলবো? ভাই, এই জিনিসগুলা কইরেন না প্লিজ। আমি শুরুতেই বলছি আমাদের অ্যান্সার গুলা সহজ হবে, আমি কখনো কঠিন অ্যান্সার দিব না। আপনাকে একজন জিজ্ঞেস করছে ভাই আমি এখান থেকে ওখানে যাব, কিভাবে যাব? আপনি তাকে সহজে বুঝায় বলেন। কঠিন করে বললে তার জন্য কষ্ট, আপনার জন্য কষ্ট। আপনিও তাকে বুঝাইতে পারলেন না, সেও বুঝতে পারলো না। কখনো হেজিটেশনে ভুগবেন না, কখনো কনফিউজড হবেন না। আপনি যদি ইতস্তত করেন, কনফিউজড হয়ে যান, আপনি কিন্তু আটকায় যাবেন, স্টাক হয়ে যাবেন। এবং যদি আপনি বারবার ব্রেক দেন, অ্যান্সার দেওয়ার সময় বারবার আটকায় যান, পজ দেন, আপনার কিন্তু ফ্লুয়েন্সিতে নেগেটিভ মার্ক আসবে। একটা অ্যান্সার সুন্দর করে একটানা দেওয়া, একটানা কথা বলা, স্মুথলি কথা বলা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটাকে আমরা বলি ফ্লুয়েন্সি। যদি আপনি হেজিটেশন করেন, কনফিউজড হন, বারবার আটকায় যাচ্ছেন, ব্রেক দিচ্ছেন, এটা খুব নেগেটিভ। আপনার অ্যান্সারটা সবসময় কি হবে? অ্যান্সারটা সবসময় হবে ন্যাচারাল, সুন্দর। আপনি খুব ন্যাচারালি কথা বলতেছেন, ইজিলি, সহজে কথা বলতেছেন, স্মুথলি কথা বলতেছেন, ক্লিয়ারলি কথা বলতেছেন। বোঝাই যাচ্ছে ভাই এটা ওনার ন্যাচারাল স্টাইল, উনি খুব সুন্দর করে কথা বলে, সহজে বলে, কোথাও আটকায় না এবং স্পষ্ট করে কথা বলে। যেমন দেখেন, আপনাকে যদি একটা কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনটা বললো হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর পিপল। হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর পিপল। আপনি মানুষের জন্য কি করতে পছন্দ করেন? তাহলে আপনি চিন্তা করছেন আমি তো মানুষকে সাহায্য করতে পছন্দ করি।
এখন সাহায্য যখন আমরা জিজ্ঞেস করি ভাই, সাহায্য করা ইংলিশ কি, মাথার মধ্যে সবচেয়ে সহজে যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে হেল্প। আবার আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে অ্যাসিস্ট, যেটা একটা সুন্দর শব্দ, একটা বেটার শব্দ। বাট এই ওয়ার্ডটা যদি আপনার মাথায় সহজে না আসে, আপনি জোর করে এটা আনার চেষ্টা করে সময় নষ্ট করেন না, আপনি হেল্পই বলেন। আপনি বলেন আই লাইক টু হেল্প পিপল হু আর আন্ডার প্রিভিলেজড। আন্ডার প্রিভিলেজড মানে সুবিধা বঞ্চিত। যেসব মানুষ সুবিধা বঞ্চিত তাদেরকে আমি সাহায্য করতে পছন্দ করি। অ্যাসিস্ট চিন্তা করতে গিয়ে আপনি যদি আটকায় থাকেন, কনফিউজ থাকেন, হেজিটেশন করেন, তার থেকে আপনি হেল্প বলে কথাটা তাড়াতাড়ি বলে ফেলেন, অ্যান্সারটা তাড়াতাড়ি করে ফেলেন, বেশি সময় নিয়েন না। তো আমার কাছে যদি বলেন যে ভাইয়া যখন দুইটা শব্দ মাথায় আসে, যেটা ইজি সেই শব্দটা হচ্ছে আপনার অ্যান্সারে বসাবেন, কঠিন ওয়ার্ডটা দরকার নেই। আমরা দেখছি কঠিন ওয়ার্ড ইউজ করতে গেলে মানুষ হেজিটেশন করে বেশি, কনফিউজ থাকে বেশি। তার থেকে ভাই আপনি সহজে ইজি ওয়ার্ড দিয়ে অ্যান্সার করে ফেলেন, কারণ আলটিমেটলি আপনার অ্যান্সারটা আমার লাগবে, অ্যান্সারটা আমার লাগবে। ঠিক আছে। আর কয়েকটা সমস্যা আমরা শুনছি, কয়েকটা প্রবলেম। অনেকে মনে করে আই কন্ট্যাক্ট করতে হয়, এক্সামিনারের সাথে নাকি চোখে চোখ রেখে কথা বলতে হয়। একদম ভুয়া একটা কথা। অনেকে বলে হাসি মুখে কথা বলতে হয়, টেবিলে হাত রেখে এমনি করে বসে কথা বলতে হয়। আই কন্ট্যাক্ট, স্মাইলি ফেস, টেবিলের উপর হাত রেখে কথা বলা, এই সব জিনিস আপনার স্পিকিং টেস্টে কোনো মার্ক ক্যারি করে না। আই কন্ট্যাক্ট মেনটেন করে কথা বললেও আপনি যে মার্ক পাবেন, মেনটেন ছাড়াও আপনি একই মার্ক পাবেন। হাসি দিলে যে মার্ক, হাসি ছাড়াও একই মার্ক। টেবিলে হাত দিলে যে মার্ক, আপনার কোলের উপর হাত রাখা, চেয়ারের মধ্যে হাত রাখা, একই মার্ক। বরঞ্চ আই কন্ট্যাক্ট মেনটেন করতে গেলে যদি আপনার কাছে প্রেশারটা আরো বেশি হয়ে যায়, আই কন্ট্যাক্ট মেনটেন করার জন্য যদি আপনি আপনার নর্মাল অ্যান্সারটা করতে না পারেন, সেটা আরো বেশি লস। আলটিমেটলি আপনি যদি অ্যান্সার করতে পারেন, অ্যান্সারের জন্যই আপনি মার্ক পাবেন। আই কন্ট্যাক্ট যদি নাও করেন, পুরা সময় আপনি নিচের দিকে তাকায় কথা বলছেন, আপনি ওনার কথা শুনছেন আর নিচের দিকে তাকায় কথা বলছেন, অথবা একটু একটু করে তার দিকে তাকাইছেন আবার নিচের দিকে তাকাইছেন, কোনো অসুবিধা নাই। তা আমি বলবো এগুলো হচ্ছে সব মিথ, এগুলো হচ্ছে সব মিথ, মানে ভুয়া কথাবার্তা। আমি ইউটিউবে অনেক মানে ক্লাস টাস উল্টাপাল্টা এরকম দেখি যেখানে এই টাইপের কথা বলে, এগুলো হচ্ছে মিথ। সিম্পল সেন্টেন্সে বেশি অ্যান্সার দেওয়া বেটার নাকি কমপ্লেক্স সেন্টেন্স? ভাইয়া যেটা আপনার জন্য কমফোর্টেবল। আপনি যদি সহজে সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে পারেন, সিম্পল সেন্টেন্স। যদি কমপ্লেক্স সেন্টেন্স করা আপনার জন্য সহজ হয়, তখন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যেসব লিঙ্কিং ওয়ার্ড লাগে, এটার একটা পিডিএফ আপনাদের রিসোর্স ব্যাংকে দেওয়া আছে। আপনাদের দেখবেন গ্রুপে একটা গুগল ক্লাসরুম লিংক শেয়ার করা আছে, সেখানে গেলে একটা রিসোর্স ব্যাংক পাবেন। সেখানে এরকম সব এক একটা রিসোর্স দেওয়া আছে, ওগুলো সুন্দর করে পড়ে ফেলবেন। স্পেশালি স্পিকিং এর যত অ্যান্সার, গত 3 বছরে যত স্পিকিং টেস্ট হয়েছে, রিয়েল এক্সাম, ব্রিটিশ কাউন্সিল এবং আইটিপির, সবগুলা কোয়েশ্চেনের কম্পাইলেশন এবং সেগুলো স্যাম্পল অ্যান্সার, পার্ট 1, 2, 3, স্ট্র্যাটেজি টিপস সহকারে আমি আপনাদের জন্য আমাদের রিসোর্স ব্যাংকে আপলোড করে দিছি। আপনারা কেউ দেখছেন সেটা? কেউ কি সেটা দেখছেন? না দেখে থাকলে আমি একবার দেখাই আপনাদেরকে। এই দেখেন আইএলস রিসোর্স ব্যাংক। কোথায়? এই যে স্পিকিং, আগে এখান থেকে শুরু করবেন, স্পিকিং টিপস এন্ড ট্রিক্স। দেখেন 83 পৃষ্ঠার একটা পিডিএফ, সব আমি যা যা বলতেছি এগুলো সব সুন্দর করে আমি এক্সপ্লেন করে দিছি ভাই। এখানে কিছু স্যাম্পল অ্যান্সারও আছে, কিছু স্যাম্পল অ্যান্সারও আছে। ঠিক আছে, কমন কিছু টপিক। তারপর আসবেন স্পিকিং স্ট্র্যাটেজিস। দেখেন এটা 114 পৃষ্ঠার একটা বই, একটা পিডিএফ। এখানে হচ্ছে আমাদের সব এরকম আরো স্ট্র্যাটেজি আছে, টিপস আছে এবং স্যাম্পল অ্যান্সার একদম এক্সপ্লেন করে দিছি যে একটা অ্যান্সার আমি কিভাবে দিচ্ছি, কেন এভাবে দিচ্ছি, সব সুন্দর করে আমি এক্সপ্লেন করে দিছি। তারপর দেখেন স্পিকিং অ্যান্সার কম্পাইলেশন, আরেকটা 128 পৃষ্ঠার একটা বই। এখানে পুরা টপিক বাই টপিক আমার সবগুলা
স্ট্র্যাটেজি, আমার কি কি করতে হবে না করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, কতক্ষণ কথা বলতে হবে, এই যে লিঙ্কিং ওয়ার্ড টু ওয়ার্ড যা আছে দেখেন, টাইম ফ্রেজ, আইডিয়া কেমনে এক্সপ্রেস করতেছেন, কজ সলিউশন এক্সাম্পল দিচ্ছেন, সবকিছু এখানে দেওয়া আছে ভাই। আর সবচেয়ে বড় যেটা, অ্যান্সার কম্পাইলেশন টু, এটা হচ্ছে 364 পেজের। এখানে আমার সব পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, যা যা প্রশ্ন আছে সব কিছু আমি এখানে করে দিয়েছি। 4টা পিডিএফ আছে, রিসোর্স আছে শুধু আপনাদের স্পিকিং এর জন্য। সুন্দর করে একটু পড়বেন, দেখবেন আপনারা, মানে কি বলবো, 100% কমন পাবেন ইনশাল্লাহ। যদি 4টা রিসোর্স, এই যে 4টা আছে, আপনারা ঠিক মতন করতে পারেন, ঠিক মতন পড়েন ফার্স্ট টু লাস্ট, যত রিসোর্স পড়বেন, স্যাম্পল অ্যান্সার গুলো পড়বেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, আপনার নিজেরই স্পিকিং অ্যাবিলিটি বাড়বে, স্পিকিং এর জন্য আইডিয়া আসবে। প্রত্যেকটা টপিকের ব্যাপারে আপনার কিছু না কিছু আইডিয়া আপনি শিখতে পারবেন, নলেজ গ্যাদার করতে পারবেন। খুবই চমৎকার রিসোর্স 4টা আছে। আমার মনে হয় এটা করে ফেললে আপনাদের স্পিকিং নিয়ে আর কিচ্ছু লাগবে না। আমার ক্লাস থেকে আপনারা শিখবেন সবগুলা স্ট্র্যাটেজি, এইসব রিসোর্স থেকে সেগুলা বারবার পড়ে পড়ে প্র্যাকটিস করে করে আপনারা এটাতে পারফেকশন নিয়ে আসবেন ইনশাল্লাহ। পারবেন না করতে? ফাঁকি দিবেন না তো? আচ্ছা, ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন, এই যে যারা বলে আই কন্ট্যাক্ট মেনটেন করতে, নট নেসেসারি। স্মাইলি ফেস, নট নিডেড। টেবিলের উপর হাত রাখা, না। এই 3টা কাজ আপনার যদি কমফোর্টেবল থাকেন আপনি করবেন, আপনি যদি কমফোর্টেবল না হন, আপনি যেভাবে কমফোর্টেবল সেভাবে আপনি পরীক্ষা দিবেন। আচ্ছা, পারমিশন। আপনি যখন স্পিকিং রুমে ঢুকবেন, আপনি তো সবসময় নক করবেন ডোরে। এক্সামিনার যদি বলে যে হ্যাঁ, ইউ মে কাম ইন, অথবা ইয়েস কাম ইন প্লিজ, তখন আপনার কিন্তু ঢুকে সরাসরি গ্রিটিং দিবেন, যে গুড মর্নিং অথবা আসসালামু আলাইকুম। আপনি উনি যদি আপনাকে বলে প্লিজ কাম ইন, তারপর আপনাকে ঢুকে মে আই কাম ইন বলাটা সাজে না। উনি যেহেতু বলেই দিছে যে প্লিজ কাম ইন, আপনি কি তখন প্রশ্ন করা উচিত যে স্যার মে আই কাম ইন? না, আপনি ডিরেক্টলি ঢুকে তাকে গ্রিটিং করে ফেলবেন। আচ্ছা, সিটিং এর ব্যাপারটাও, এক্সামিনার যদি বলে ইউ মে টেক ইউর সিট, অথবা প্লিজ হ্যাভ আ সিট, অথবা সিট ডাউন, তখন আপনি থ্যাংক ইউ বলে বসে পড়বেন। শেষ। আচ্ছা, তাহলে আমাদের স্পিকিং টেস্টে এতক্ষণ ধরে যা যা বলতেছিলাম সবগুলোতেই টিপস ছিল, বাট আমি সবগুলোকে যদি একটু সামারাইজ করি, ফার্স্টে ওই জিনিসটা মনে রাখবেন, বাস কাউন্টারের ওই যে ফ্রেন্ডলি একজন ভদ্রলোক অথবা ভদ্র মহিলা, একজন স্ট্রেঞ্জার যিনি আমার পাশে বসছেন, আমার সাথে ফ্রিলি কথা বলতেছেন, তো ওনার সাথে কথা বলার সময় আমি যেমন থাকি, আইএলটিএস এর স্পিকিং টেস্টে আমি ঠিক তেমন থাকবো। আমি থাকবো রিল্যাক্সড, হালকা পাতলা লাইট, কনফিডেন্ট। আমি যখন একটা মানুষের, আমি জানি যে লোকটার সাথে আমার কোনো ভয় নাই, কোনো টেনশন নেই, কিছু, আমি অটোমেটিক্যালি কনফিডেন্ট হয়ে যাব। তাহলে আমি রিল্যাক্স থাকবো, লাইট থাকবো, কনফিডেন্ট থাকবো, কোনো ভয় পাবো না, টেনশন করব না, নার্ভাস হব না, আমার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না। এটাই হচ্ছে আমার অ্যাপ্রোচ। রিল্যাক্সড, লাইট, কনফিডেন্ট, নো ফিয়ার, নো টেনশন, নো নার্ভাসনেস, নো নেগেটিভিটি। আচ্ছা, আমি ফ্রিলি আড্ডা দিব, গল্প করব, নিজের ব্যাপারে কথা বলবো, এবং আমার যত ওপিনিয়ন, আমার যে একটা জিনিস নিয়ে আমার কি মনে হয় যে ভাই কি মনে, বলেন তো কি মনে করেন, ইউনূস সরকার কি আরো 5 বছর থাকা উচিত? না ভাই, শুরুতে মনে হয়েছিল ভালো, বাট এখন তো দেখতেছি ইউনূস সরকার খালি নিজের গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, খালি ওগুলা নিয়েই আছে। আর হচ্ছে আমেরিকার সাথে খালি ইয়া করতেছে, আমেরিকার কাছে সবকিছু দিয়ে দিচ্ছে। আমার মনে হয় না ভাই 5 বছরে থাকার কোনো মানে আছে। আমার যা ওপিনিয়ন, আমার আইডিয়া, আমার থটস, আমার ফিলিংস, আমি যা ফিল করি, আমি ফ্রিলি শেয়ার করবো ওনার সাথে। ঠিক আছে? আচ্ছা, এবং এই জিনিসটা আমাকে হেল্প করবে কি, প্রায়র প্রিপারেশন। আমি অবশ্যই, মানে ধাম করে আইএলটিএস এর স্পিকিং টেস্টে ঢুকেই প্রথম কথা বলা শুরু করব না। আমার স্পিকিংটা আমি অবশ্যই আগে থেকে বারবার প্র্যাকটিস করব। স্পিকিং ইমপ্রুভ করার জন্য ক্লাসে আপনারা শিখবেন, বাসায় অথবা ফ্রেন্ডের সাথে, অথবা যদি আপনারা কেউ আমাদের অফিসেও আসতে চান, আমাদের কিন্তু অফিসে স্পিকিং ক্লাব আছে, আমাদের স্টাডি রুম আছে, লাইব্রেরি আছে। সেখানে দেখবেন স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি স্পিকিং প্র্যাকটিস করতেছে।
আপনারা যদি কেউ চান অনলাইনের, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার অফলাইন ক্যাম্পাস। ইউ ক্যান স্টাডি ইন আওয়ার লাইব্রেরি, in our study rooms. You can practice with your other fellow students. You can prepare as much as you want with whomever you want. যার সাথে ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আপনি আমাদের সেন্টারে বসতে পারেন, লাইব্রেরিতে বসতে পারেন, পড়াশোনা করতে পারেন, বাকির সাথে প্র্যাকটিস করতে পারেন। তো যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত জিনিসটা আপনার জন্য সহজ হয়ে যাবে। যে লোকটা আজকে কথা বলতে গেলে কথায় জড়তা আছে, 1 মাস টানা স্পিকিং প্র্যাকটিস করলে তার জড়তা 100% কেটে যাবে, এটা গ্যারান্টি করতেছি আমি। কেউ যদি 1 মাস 1 ঘন্টা করে স্পিকিং প্র্যাকটিস করে তার আর জড়তা থাকবে না, তার ফ্লুয়েন্সি আসবে, তার কনফিডেন্স বাড়বে, তার আইডিয়া জেনারেশনে প্রবলেম হবে না। হয়তো প্রথম 1 সপ্তাহ হবে, 2 সপ্তাহ হবে, আস্তে আস্তে আইডিয়া জেনারেশনটা ইজি হয়ে যাবে। একটা আইডিয়াকে 1 সেকেন্ডের মধ্যে উনি মুখে বলতে পারবে, কথায় নিয়ে আসতে পারবে। আমার কাজ তো এটাই, তাই না? যে আমি যেটা চিন্তা করতেছি, যে আইডিয়াটা আমার মাথায় আছে, সেটাকে 1 সেকেন্ডের মধ্যে মুখে নিয়ে আসা। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার এই কাজগুলো সহজ হবে ইনশাল্লাহ। 15 মিনিট কথা বলতে হবে, কিছুই না, 15 মিনিট কোনো ব্যাপারই না। এক্সামিনার কোয়েশ্চেন করবে, আমি ক্যান্ডিডেট খালি অ্যান্সার করব। ঠিক আছে? তো ভাই, এই হচ্ছে আমার কাজ। আমার কনভারসেশন স্টাইলটা হচ্ছে, যে কোয়েশ্চেনটা আমাকে করবে সেটা আমি চিন্তা ভাবনা করে অ্যান্সার দিব। ঠিক আছে? আমি কখনো চিন্তা ছাড়া দুমদাম অ্যান্সার দিব না। একটু হালকা 1 সেকেন্ড পজ দিব, 2 সেকেন্ড পজ দিব, কোয়েশ্চেনটা শুনবো, বুঝবো, একটু প্রসেস করব, তারপর সুন্দর করে অ্যান্সার দিব। অনেকে আমাকে বলে যে ভাই, কথা বলার স্পিড কেমন হবে, আমি কি খুব ফাস্ট কথা বলবো? আমার সাজেশন হচ্ছে খুব বেশি ফাস্ট কথা বললেন না। আপনারা দেখতেছেন যে আমি একটু আস্তে আস্তে কথা বলি। তা আপনি যখন আস্তে আস্তে কথা বলবেন, আপনার এটা বেশ কয়েকটা অ্যাডভান্টেজ দিবে। এক্সামিনার দেখবে যে মানুষটা আসলে ন্যাচারালি স্লো, এমন না যে সে আটকায় গেছে। এই মানুষটা এভাবেই কথা বলে, সে খুব আস্তে আস্তে কথা বলে, সুন্দর করে গোছায় কথা বলে। তাহলে আপনি যখন আস্তে কথা বলতেছেন, আপনি একটা কথা বলতে বলতে পরের কথাটা চিন্তা করতে পারবেন। একটা আইডিয়া ডিসকাস করতে করতে নেক্সট আইডিয়াটা চিন্তা করতে পারবেন, সেটা সুন্দর করে গোছায় ফেলতে পারবেন, শান্তভাবে আস্তে ধীরে সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। এটা একটা বড় অ্যাডভান্টেজ যখন আমরা আস্তে আস্তে কথা বলি। যদি আমরা তাড়াতাড়ি কথা বলি, তাহলে সময়ের আগে আমার অ্যান্সার শেষ হয়ে যাবে, আমার কিন্তু বাকি সময়টা খালি পড়ে থাকবে। এই জন্য আমরা একটু আস্তে আস্তে কথা বলতে পারি, সুন্দর করে গোছায় ঠান্ডা মাথায় কথা বলতে পারি, আমার অ্যান্সারটাও সুন্দর হবে, অর্গানাইজড হবে, এবং এক্সামিনারও এটাকে নেগেটিভ হিসেবে দেখবে না। তো ভাই, এই হচ্ছে আমার সব মিলায় স্পিকিং টেস্টের সবকিছু। এখন আমি আপনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নিই, আপনাদের যা যা কোয়েশ্চেন আছে আমাকে আপনাদের কোয়েশ্চেন গুলা বলেন।